আচ্ছা, আজকের সন্ধ্যেবেলার ম্যাচটা কে দেখেছো? অবশ্যই বলো। কারণ ফার্স্ট হাফে দুটো টিম একে অপরকে দেখে নিচ্ছিল। আর সেকেন্ড হাফে খালিদ জামিল মুম্বাই সিটি এফসিকে দেখে নিয়েছে। ৩-০ গোলে মুম্বাই সিটি এফসিকে তাদের ঘরের মাঠে হারানো ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ, কিন্তু সেটা জামশেদপুর করে দেখিয়েছে এবং সেটা শুধুমাত্র করে দেখিয়েছে সেকেন্ড হাফে এসে। সেখানে জর্ডান মারের গোল, সেখানে সানানের গোল এবং অবশ্যই ফিনিশিং টাচে কিন্তু অবশ্যই জাভির গোল জামশেদপুরকে একটা বড় ধরনের মাইলেজ দিল। আর একটা ম্যাচ যদি ওরা জিতে ফেলতে পারে, যদিও পরের ম্যাচটা মোহন বাগানের সাথে, কাঁটে কি টাক্কার হতে যাচ্ছে খালিদ জামিলের সাথে হোসে মলিনার। যদি সেটা জিতে যেতে পারে, যদি মোহনবাগানকে কোনোভাবে ওদের ঘরের মাঠে বেগ দিয়ে ফেলতে পারে, যেখানে ওদের রেকর্ড কিন্তু ভীষণভাবে ভালো, 7টা ম্যাচ ওরা জিতেছে, একটা মাত্র ম্যাচ ওরা সম্ভবত হেরেছে 21 পয়েন্ট ঘরের মাঠ থেকে তুলেছে। মোহনবাগান ঘরের মাঠে খেলে সব থেকে বেশি পয়েন্ট পেয়েছে 22 পয়েন্ট। ঠিক তারপরেই কিন্তু রয়েছে জামশেদপুর এফসি, তারাও 8 ম্যাচ থেকে পেয়েছে 21 পয়েন্ট। তো ঘরের মাঠে অপ্রতিরোধ্য আপাতত জামশেদপুর এফসি। যদি কোনোভাবে মোহনবাগানকে বেগ দিতে পারে, যার চান্স খুবই কম, কিন্তু বলা যায় না ফুটবলের ক্ষেত্রে, তো সেখানে কিন্তু অবশ্যই বেঙ্গালুরুকে টপকে সেকেন্ড পজিশনে আসবে এবং মোহনবাগানের সাথে যে গ্যাপ, সেই গ্যাপটাকে কিন্তু অনেকটা কমিয়ে ফেলতে পারবে। আর যেহেতু আমাদের এখানে আইএসএলে লাস্ট কয়েকটা সিজনে দেখা যাচ্ছে, বা মোটামুটি যখন থেকে লিগ টাইটেল আমাদের এখানে এসে গেছে, লিগ শিল্ড এসে গেছে রাদার বলা ভালো, বা চ্যাম্পিয়নশিপ হিসেবে লিগ শিল্ডকে ধরা হচ্ছে 2022-23 থেকে, সবসময় দেখা যাচ্ছে যে খুব বড় গ্যাপে কিন্তু আইএসএলের লিগ টেবিল ফিনিশ হচ্ছে না, খুব কম গ্যাপের মধ্যে ফিনিশ হচ্ছে। কখনো সেম পয়েন্টে ফিনিশ হচ্ছে, কখনো 1 পয়েন্টে, কখনো 2 পয়েন্টে ফিনিশ হচ্ছে। তো কোথাও আমরা ধরে নিতে পারি যে মোহনবাগানের যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাকে মেনটেন করতে পারলে মোহনবাগান খুব ভালোভাবে লিগ ফিনিশ করতে পারবে। আর যদি সেই গ্যাপ মেনটেন নাও হয়, তাহলেও কিন্তু কাছাকাছি থাকা 2-3টে টিমের সাথে খুব ভালো রকম ফাইট একদম আমরা ওই 22-23 নম্বর ম্যাচ অবধি দেখতে পারি। সেখানে গিয়ে হয়তো 23 বা 24 নম্বর ম্যাচে গিয়ে ফাইনালি আমরা বুঝতে পেরে যাব যে এইবারের আইএসএল চ্যাম্পিয়ন কারা হতে যাচ্ছে। মোহনবাগান কি টাইটেল ধরে রাখতে পারবে, নাকি অন্য কেউ আবারও চ্যাম্পিয়ন হবে, দেখা যাক কী হয়। বেশ কিছু টিম দ্বিতীয়বার চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসেবে উঠে আসছে, যেমন গোয়া উঠে আসছে, জামশেদপুর উঠে আসছে, বেঙ্গালুরু ফার্স্ট টাইম পেতে পারে কিনা তারাও ফাইটে রয়েছে, কিন্তু একটা ধাক্কা কালকে বেঙ্গালুরু পেয়েছে। যাই হোক, আজকের ম্যাচটা অসাধারণ হয়েছে। খালিদ জামিল খুব একটা যে সিজনের শুরুতে এই টিমটাকে নিয়ে প্রমিস দেখাতে পেরেছিলেন তা নয়। বহু টিমের এক্সট্রা প্লেয়ার যারা, তারা বেরিয়ে এসে বা তারা সেই টিম থেকে ছাঁটাই হয়ে যাওয়ার পরে এই টিমটাতে জয়েন করে। বিদেশি প্লেয়ার সিলেকশনের সময় সবাই বলেছিল যে জামশেদপুর এফসি দে আর রান বাই টাটা গ্রুপ, তারপরেও তাদের এই ধরনের রিক্রুটমেন্ট কোথাও আমাদেরকে ব্যথা দেয়। কিন্তু দেখা গেল যে না, অন্ততপক্ষে 14টা ম্যাচের পর জামশেদপুর এফসি আন্ডার খালিদ জামিল একটা কিছু করে দেখানোর রাস্তাতে রয়েছে। দেখো কোথায় শেষ করবে জানি না, কিন্তু ইয়াং প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, টিম বাকি অন্যান্য টিম থেকে ছাঁটাই হয়ে যাওয়া ইন্ডিয়ান প্লেয়ার বা ফরেন প্লেয়ার, আই লিগ থেকে ফিরিয়ে আনা গোলকিপার, তারা প্রত্যেকেই কিন্তু টপ অফ দ্য লেভেল পারফরমেন্সটা দিচ্ছে এবং সেই কারণে জামশেদপুর আজকে এই জায়গাতে রয়েছে। অ্যান্ড এখানে সব থেকে বড় ক্রেডিটটা আমার মনে হয় যে খালিদ জামিলের কাছে যাবে, যার টেকনিক্যাল সাউন্ডের দিকটাকে বারবার আমরা সবাই ভুলে গিয়ে তার সুপারস্টিশনের দিকটাকে অনেক সময় দেখানোর চেষ্টা করি বা দেখার চেষ্টাও করি, সেটা কিন্তু ভুল প্রমাণ হয়ে যাচ্ছে যে এই মানুষটা ঠিক কতটা টেকনিক্যালি সাউন্ড, কত ভালো কাজ করতে পারে। তাকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তার মাথার উপরে যদি কাউকে বসানো না হয়, কোনো দিগ্গজ মানুষ হয় না, হয়েছে একটা সময় বাংলার ফুটবলে মনে থাকবে, যদি মাথার ওপর বসে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই খালিদ জামিল লোকটা ভালো কিছু করতে পারে। এর আগে আই লিগে প্রুভ করেছে, আইএসএলে তো প্রুভ করেইছে নর্থ ইস্টের কোচ হিসেবে, পরে জামশেদপুরে মাঝপথে দায়িত্ব নিয়েও তাদেরকে ঘুরিয়েছে। আবারও দেখা যাচ্ছে জামশেদপুরের শুরু থেকে দায়িত্ব নিয়ে নিজের হাতে টিম তৈরি করে কোথাও বড় রাস্তাতে কিন্তু রয়েছে, জামশেদপুরকে নিয়ে ভালো কিছু করতে পারে। সো যাই হোক, জামশেদপুরের জন্য গুড উইশেস থাকলো। কিন্তু আজকের এই ভিডিওটা মোহনবাগানকে নিয়ে, মোহনবাগানে কিছু ছোটো ছোটো ব্যাপার নিয়ে বহুত জ্যাদা ডিফারেন্স হয় অন্যান্য টিমগুলোর আপাতত যা সিচুয়েশন রয়েছে, পারফরমেন্স রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে, তার সাথে মোহনবাগানের একটা তো বড় ডিফারেন্স রয়েছে। দেখো, পয়েন্টের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে মোহনবাগান ঠিক কতটা মেনটেন করতে পারবে সিরিয়াসলি জানি না। তবে হ্যাঁ, অন্ততপক্ষে আগামী 4টে ম্যাচ, অ্যাটলিস্ট 9টা ম্যাচ যে মোহনবাগানে বাকি রয়েছে, তার মধ্যে আগামী 4টে ম্যাচ যদি মোহনবাগান এই গ্যাপটাকে মেনটেন করে এগিয়ে যেতে পারে, তাহলে লাস্ট 5টা ম্যাচে কিন্তু মোহনবাগান অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবে। আর এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে এই যে লাস্ট 9টা ম্যাচ মোহনবাগানের বাকি রয়েছে, এই 9টা ম্যাচের মধ্যে কিন্তু 5টা ম্যাচ এরকম রয়েছে টপ 6 টিমের সাথে খেলতে হবে। মানে বর্তমান আমি
লিগ টেবিলের প্রেক্ষিতে বলছি। কাল পরশুতে হঠাৎ করে লিগ টেবিল চেঞ্জ হয়ে গেলে সেটাতে কিছু করার নেই, কিন্তু বর্তমান সময়ে যে লিগ টেবিলটা রয়েছে সেখানে টপ 6-এর যে 6টা টিম রয়েছে, মোহনবাগানকে বাদ দিলে যে বাকি 5টা টিম রয়েছে, এই 5টা টিমকে কিন্তু মোহনবাগান আগামী 9টা ম্যাচের মধ্যে ফেস করতে যাচ্ছে। সেখানে তো একদম লাস্ট ল্যাপে গিয়ে মোহনবাগান ফেস করবে ওড়িশা, গোয়া, মুম্বাই। সো বুঝতে পারা যাচ্ছে যে কি ব্লকবাস্টার ম্যাচ আসতে চলেছে, যেখানে পরের ম্যাচটা রয়েছে জামশেদপুরের সাথে, সেটাও তো একটা ব্লকবাস্টার ম্যাচ হবে, কারণ জামশেদপুর ঘরের মাঠে জাস্ট একটা ম্যাচ হেরেছে, 7টা ম্যাচ জিতেছে। তো বুঝতে পারা যাচ্ছে যে জামশেদপুর ঘরের মাঠে কতটা স্ট্রং। মোহনবাগানও অ্যাওয়ে ম্যাচ ভালো খেলেছে, কিন্তু মোহনবাগান টোটাল এইবারে যা হেরেছে দুটো ম্যাচ, সেটা কিন্তু ঘরের মাঠে নয়, অ্যাওয়ে মাঠে হেরেছে। তো সেখানে সেই ম্যাচটা তো ব্লকবাস্টার হবেই, কিন্তু লাস্টের যখন ল্যাপটা চলবে সেই ল্যাপে কিন্তু 3টে যে মেন ম্যাচ রয়েছে, আমার মনে হয় সেখানেই হয়তো লিগ টাইটেলটা ডিসাইড হয়ে যাবে। তো এই গ্যাপটা যদি মোহনবাগান মেনটেন করে রাখতে পারে দেন দ্যাটস ভেরি ফাইন, বাট যদি নাও হয় তাহলে আমি বলবো যে নেক টু নেক ফাইট হবে, এবং সেখানে আপাতত মোহনবাগান কিন্তু ফেভারিটের জায়গাতে রয়েছে। তবে হ্যাঁ, কিছু তো ফ্যাক্টর রয়েছে। যতই রেফারির বদান্যতাতে মোহনবাগান এগিয়ে যাক না কেন, এই স্লোগানকে বারবার সামনে নিয়ে আসা হয় অন্য কিছুকে ঢেকে দেওয়ার জন্য, তার পাশাপাশি পারফরমেন্স তো ডেফিনেটলি মোহনবাগানের ক্ষেত্রে ম্যাটার করছে, বা কিছু কিছু ক্ষেত্রে স্ট্যাটস এমন জায়গাতে রয়েছে, ঈর্ষণীয় স্ট্যাটস, আমি জানি না তার পেছনে রেফারিদের হাত আছে কিনা, বা কল্যাণ চৌবের কালো হাত আছে কিনা আমি জানি না, যদিও সেই কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এরকম প্রস্তাব উঠে গেছে। যাই হোক, যোগ করছিলাম। এবার যেখানে মেন ঢুকবো সেটা হচ্ছে মোহনবাগানের সাথে বাকি টিমগুলোর যা ডিফারেন্স রয়েছে, সেটা তো রয়েছে, সেটা তো পরপর ম্যাচগুলোতে মোহনবাগান দেখিয়েছে। এখনও অবধি শুধুমাত্র বেঙ্গালুরু আর গোয়া, এই দুটো মেন টপ টিম ছাড়া সেইভাবে কেউই কিন্তু মোহনবাগানকে বেগ দিতে পারেনি। কিন্তু স্ট্যাটস এখানে যা যা রয়েছে, প্রথম কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে সবথেকে বেশি ম্যাচ এখনও অবধি মোহনবাগান জিতেছে, দ্যাটস হিউজ। 15টা ম্যাচ খেলা হয়ে গেছে, যার মধ্যে 11টা ম্যাচ মোহনবাগান জিতেছে। তো এখানে বোঝা যায় যে এই যে উইনিং যে মেন্টালিটি, এই যে একটা উইনিং স্ট্র্যাটেজি, এটা মোহনবাগানের ঠিক কতটা স্ট্রং রয়েছে। আজকে আমি সেইভাবে কোনো প্লেয়ার পজিশন বা কোচের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো না, কী কী চেঞ্জ হয়েছে, কী কী স্ট্যাটস কথা বলছে, সেগুলো নিয়ে মেনলি কথা বলবো। এখন অবধি 15টা ম্যাচ হয়ে যাওয়ার পর যেটা দেখা যাচ্ছে, লিগ টেবিলের দিকে তাকালে সবথেকে কম গোল কিন্তু কনসিড করেছে মোহনবাগান, সবথেকে কম গোল, এবং সেটাও কিন্তু নিয়ারেস্ট যে টিম রয়েছে তাদের সাথে অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো এখানে বোঝা যায় যে টিমের ডিফেন্স ঠিক কতটা স্ট্রং রয়েছে, এবং ডিফেন্সের যে একটা ওরিয়েন্টেশন, যে অর্গানাইজেশন, সেটা কিন্তু শুরু থেকে মোটামুটি সমান রয়েছে। খুব বেশি কিন্তু ডিফেন্সে কাটাছাঁটা করতে হয়নি। মাঝখানে প্লেয়ারের চোটাঘাত আর কার্ড সমস্যার জন্য, প্লেয়ার অ্যাভেলেবেল না থাকার জন্য মলিনাকে কিছু পরিবর্তন করতে হয়েছে, কিন্তু সেখানেও দেখা গেছে যে খুব একটা কিন্তু বেগ পেতে হয়নি। তার কারণ একটাই, যে ডিফেন্সের যে অর্গানাইজেশনটা, যে থিওরিটা, সেটা কিন্তু বাকি প্লেয়াররাও মেনটেন করতে পেরেছে, বিকজ তাদেরও সেই ইন্টেন্সিটি ছিল যে আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে আমরাও পরবর্তী ম্যাচে সুযোগ পেতে পারি। বাট না, মলিনার একটা অন্য এখানে পুরোপুরি অন্য থিওরি রয়েছে, যে আমি এই ডিফেন্স লাইনকে বা আমার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে আমি বদল করব না, যা চলছে সেইভাবে কিন্তু এগিয়ে যাবে। এবং তার সাথে আরও একটা বড় বিষয় মেনশন করতে হয়, যে 15টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে ক্লিন সিট, মোর দ্যান 50% ম্যাচে তুমি ক্লিন সিট রাখছো, গোল কনসিড করছো না, সেখানে ডিফেন্সের ঠিক যতটা ক্রেডিট যাবে, ঠিক ততটা বা তার থেকে অনেক বেশি ক্রেডিট আমার মনে হয় যাবে গোলকিপারের কাছে, ভিশাল কাইতের কাছে। দেখো, ভিশাল কাইতের যদি আমরা আরও 4-5টা সিজন আগে ফিরে যাই না, বা ওর পুনে সিটিএফসির সময়ে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখব যে এই প্লেয়ারটাকে নিয়ে তো কম সমালোচনা হয়নি। 2019-এর এশিয়ান কাপের স্কোয়াডে ভিশাল কায়েত ছিল, কেন ছিল এই প্রশ্ন তখন আমরা তুলেছিলাম। হয়তো তখন আমরা অনেকেই এই মিডিয়ামের মধ্যে আসিনি, কিন্তু আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে, বন্ধুবান্ধব চত্বরে আমরা এই কথা বলেছি যে হোয়াই ভিশাল কায়েত, কী আছে ভাই ওর মধ্যে। কিন্তু হ্যাঁ, অনেক সময় কোচেদের পছন্দ হয়েছে, তাকে স্কোয়াডে রেখেছে, ইন্ডিয়ান টিমের হয়ে বিভিন্ন সময় ঘুরেছে, সাব চ্যাম্পিয়নশিপেও খেলেছে। রিসেন্ট টাইমে তার আবারও ম্যাচ খেলতে প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে সেটাও আমরা জানি। তো সেখানে একটা অন্য ধরনের পলিটিক্স কাজ করে, কিন্তু ভিশাল কায়েত যখন এই ধরনের আনফেয়ার চান্স পেয়েছে, তখনও কিন্তু আমরা আলোচনা করেছি যে আনফেয়ার চান্স হয়েছে, সেটা পুনে সিটিএফসি হোক, পরবর্তী সময় সেটা চেন্নাইন এফসি হোক। ভিশাল কায়েত আর কামালজিৎ সিং পুনে সিটিএফসির সময় হয়তো অনেকের মনে থাকবে যে দুজনকেই বলা হতো যে খনি, মোটামুটি দুজনেই প্রায় খনি গোলকিপার ছিল, যাকেই খেলানো হোক না কেন সেই কিন্তু আলটিমেট মানে পুরো একদম ধেড়িয়ে দিয়ে চলে যেত। মোস্ট প্রবলি সেই সময় বোধহয় পুনে সিটিএফসিতে র্যাঙ্কো পোপোভিচ তিনি কোচ ছিলেন, তো তিনি একদমই দিশা খুঁজে পেতেন না যে অ্যাকচুয়ালি কাকে ইউজ করা হবে। তো সেই ভিশাল কায়েত কিন্তু আজকে চেঞ্জড, এই চেন্নাইন এফসি ফ্রিতে ভিশাল কায়েতকে ছেড়ে দিয়েছিল। তো
সেই বিশাল গাইত মোহনবাগানে এসে প্রথম সিজনে গোল্ডেন গ্লাভস জিতেছে, দ্বিতীয় সিজনেও যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে সেখানে বিশাল কাইতের একটা অবদান থেকেছে, এবং এই সিজনে দেখা যাচ্ছে যে প্রথম 15টা ম্যাচ হয়ে যাওয়ার পর 8টা ম্যাচে কিন্তু ক্লিন সিট, এবং বিশাল কাইত আপাতত গোল্ডেন গ্লাভস পাওয়ার জন্য রেসে অনেকটা এগিয়ে গেছে, অনেকটা অ্যাহেড চলে গেছে। সামনে আর হয়তো 9টা ম্যাচের মধ্যে যদি অ্যাটলিস্ট 3টে ম্যাচেও ক্লিন সিট রেখে দিতে পারে, আমার মনে হয় যে গোল্ডেন গ্লাভসটা কিন্তু সিকিউর করে নিতে পারবে সেকেন্ড টাইমের জন্য বিশাল কাইত। তো এটা তো একটা বিরাট বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে। নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে গোল কন্ট্রিবিউশন। সবথেকে বড় কথা, তোমার ডিফেন্ডাররা গোল করছে, এবং ডিফেন্ডাররা কীরকম গোল করছে না, অ্যালবার্তো রড্রিগেজ 4টে গোল, শুভাশিস বোস 3টে গোল, টম অলরেডের 2টো গোল, এবং তার সাথে দীপেন্দু বিশ্বাসের 1টা গোল। আমি একদম ডিফেন্ডারদের কথা বলি, তাহলে দেখব যে সেখান থেকে কিন্তু গোল কন্ট্রিবিউশন এসেছে 10টা। দ্যাটস হিউজ। তোমার ডিফেন্ডাররা গোল করছে 10খানা, এটা মাথায় রাখতে হবে যে এটা কতটা হিউজ নাম্বার, যেটা অন্য কোনো আইএসএল টিমের এই মুহূর্তে নেই, কোনো আইএসএল টিমের কাছে নেই, যে ডিফেন্ডাররা এসে 10খানা গোল করে যাচ্ছে, এবং সেখানে ম্যাক্সিমাম এই 10টা গোল কিন্তু এসেছে সেট পিস মুভমেন্ট থেকে, এবং সেট পিস এই সিজনে মোহনবাগানের ক্ষেত্রে ভীষণ বড় রোল প্লে করেছে। মোস্ট প্রবলি হেড থেকে গোল হয়েছে বোধহয় 8টা না 9টা, এবং সেটা সব থেকে বেশি সংখ্যায় গোটা আইএসএলের মধ্যেই পারে। তো ডিফেন্ডারদের যে এখানে একটা বিরাট বড় কন্ট্রিবিউশন রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং মিডফিল্ড এবং ফরওয়ার্ড তারা টোটাল গোল করেছে 19টা। তো বুঝতে পারা যাচ্ছে যে যেখানে অ্যাটাকার সব থেকে বেশি, এই টিমটাতে বারবার কথা হয়েছে যে এত পরিমাণে অ্যাটাকার, সামনের দিকে এত প্লেয়ার, তারপরেও কিন্তু ডিফেন্ডার তারাও কিন্তু এসে গোল কন্ট্রিবিউশন রাখতে পেরেছে। তো কোথাও বুঝতে পারা যাচ্ছে যে গোল করার ক্ষেত্রে হোসে মলিনা কিন্তু শুধুমাত্র স্ট্রাইকারদের ওপর তাকিয়ে নেই, যে আমি ভাই জেমি ম্যাকলারেনকে এনেছি, হিউজ টাকা, ম্যাকলারেন সব গোল করে দেবে। আমার টিম যদি 30টা গোল করে, তো আমার টিমের ভাই ম্যাকলারেন রয়েছে ফরওয়ার্ড, তুমি গিয়ে 20টা গোল করো। মলিনা কিন্তু এটা বলে দেননি। মলিনা এখানে পরিষ্কার বলে দিয়েছেন 10 জন আউটফিল্ডের প্লেয়ার রয়েছে, যেখানে সুযোগ আসবে, যেখানে সুবিধা মনে হবে, সেখানে তোমায় গোল করতে হবে টিমের খাতিরে, যেটা অন্য কোনো টিমের সাথে এই স্ট্যাটসে একদমই মিলছে না, যে ডিফেন্ডারদের এতটা গোল কন্ট্রিবিউশন। তো এই জায়গাগুলো কোথাও মোহনবাগানকে স্পেশাল করেছে, মোহনবাগানকে আলাদা করেছে, এবং কোথাও মোহনবাগানের যে মানে মোমেন্টামটা রয়েছে সেটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তার পাশাপাশি অবশ্যই বাকি যেসব বিষয় নিয়ে অভিযোগ উঠছে সেটা তো সব সময় উঠে থাকে, মানে যে কোনো টিম যখন একটা ছন্দে থাকে, মানে সেই যে টিমই হোক না কেন, কখনও সেটা মুম্বাই সিটি এফসি একটা সময়, কখনও সেটা বেঙ্গালুরু এফসি, কখনও সেটা মোহনবাগান, এই জিনিসগুলো চলতে থাকে, যে রেফারির বদান্যতা বা রেফারির সাপোর্ট সেখানে দাঁড়িয়ে সাকসেস পাওয়া। তো ঠিক আছে, এই জিনিসগুলো চলতে থাকে, কিন্তু আলটিমেট পাশাপাশি যে স্ট্যাটস রয়েছে, যে স্ট্র্যাটেজিস রয়েছে, সেটাকেও তুলে ধরাটা কাজ। অ্যান্ড লাস্ট আমি যেটা অনেক সময় করি, যে এই যে একটা সাকসেস রান চলছে, একটা বিউটিফুল রান চলছে, সেখানে আপাতত কোন 5জন মেন প্লেয়ার তাদের কন্ট্রিবিউশন সব থেকে হাই, তাহলে আমি প্রথম যে নামটা নেবো নাম্বার 5, এটা কোনো র্যাঙ্কিং না, একদমই র্যাঙ্কিং না, 5জন একদম র্যান্ডম ব্যাপার। প্রথম যে নামটা নেবো সেটা হচ্ছে মনভীর সিং, 3টে গোল 3টে অ্যাসিস্ট, এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স এখন অবধি মোহনবাগানের এই সিজনে মনভীর সিংয়ের। ডিফেন্সে হেল্প করছে, অ্যাটাকে যাচ্ছে, তবে মনভীরের কিছু কিছু জায়গাতে ইম্প্রুভমেন্টের এখনও দরকার রয়েছে। অনেক দিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, ন্যাশনাল টিম, বিভিন্ন ক্লাব, আইএসএল জেতা, কাপ জেতা, লিগ জেতা, সব কিছু হয়ে গেছে ওর কেরিয়ারে, দুবার করে হয়ে গেছে, একাধবার না। কিন্তু তারপরে আমি বলবো যে মনভীরের কিছু ইম্প্রুভমেন্ট এখনও দরকার রয়েছে, যেমন সবথেকে সহজ জায়গা থেকে যে একটা ভালো গোল করা যায়, মনভীরের এই জায়গাতে কিছুটা ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে। আমরা বারবার বলি যে মনভীর যদি কঠিন চান্স পায় ভালো গোল করে, সহজ চান্স মিস করে, তো মনভীরের সেইটুকু ইম্প্রুভমেন্ট হয়ে গেলে আমার মনে হয় যে আরও বেটার মনভীরকে আমরা দেখতে পাবো, সেটা আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে হোক, আর সেটা মোহনবাগান ক্লাবের হয়ে হোক। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে শুভাশিস বোস, আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার যার গোল কন্ট্রিবিউশন কিন্তু টপ লেভেলের, ডিফেন্ডার হিসেবে 3টে গোল, অনেক কটা ম্যান অফ দ্য ম্যাচ, তার পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে, লিডার হিসেবে যে মানে সামনে থেকে লিড করা, এটা কিন্তু রাখতে পেরেছে। কারণ প্রীতম কোটাল চলে যাওয়ার পর অনেকে বলেছিল যে মোহনবাগান ক্যাপ্টেন কী হবে, কোনো বিদেশি প্লেয়ারকেই ক্যাপ্টেন করা দরকার। দেন দ্যাট টাইম আমাদের যে গ্রুপ ছিল তখন কথা বলতাম, বারবার করে বলেছিলাম যে না, মোহনবাগানে যদি ক্যাপ্টেন হওয়ার কেউ দাবিদার থাকে সেটা শুভাশিস বোস, বাঙালি ছেলের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড থাকুক, কারণ এই তো ভাই লাস্ট বাঙালি প্লেয়ার। কারণ এরপর যখন শুভাশিস বোস এই টিমটা থেকে চলে যাবে, একটা দুটো সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা কতদিন হার্ডলি 33-34 বছর বয়স অবধিও মোহনবাগানে খেলবে, তার থেকে বেশি দিন নয়, হয়তো তার আগেও শেষ হয়ে যেতে পারে। তো 2 থেকে 3টে বছর আর হয়তো মোহনবাগানে আছে, তারপর তো কোনো একটা অন্য স্টেটের প্লেয়ার বা কোনো বিদেশি প্লেয়ার তার হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা চলে যাবে। তো একটা বাঙালি প্লেয়ার যদি লিড করতে পারে মোহনবাগানের এই নামটাকে, এই ব্যাচটাকে, এই জার্সিটাকে, দেন
তার চান্স পাওয়া দরকার, এবং সেটা কিন্তু শুভাশিস বোস এই যে একটা তার উপর প্রত্যাশা ছিল মোহনবাগান ক্লাবের তরফ থেকে, সেটা কিন্তু ও রাখতে পেরেছে। সেটা ওর গোল কন্ট্রিবিউশন দিয়ে, ওর পারফরমেন্স দিয়ে, ওর লিডারশিপ দিয়ে ও সেটাকে ভরাট করেছে। কিন্তু হ্যাঁ, ওর ভুল ত্রুটি রয়েছে, ওর কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়ে যায়, কোথায় ট্যাকেলটা করবে, কোথায় ফাইনাল ট্যাকেল করবে, কোথায় অ্যান্টিসিপেট করবে, এই ক্ষেত্রে ওর প্রবলেম হয়, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মোহনবাগান সাফার করেছে। বাট এই সিজনে আমি বলবো যে ম্যাক্সিমাম লেভেলে কিন্তু করেনি, যেটা লাস্ট সিজনেও করেছিল। নেক্সট যে প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ। তাকে নিয়ে আসা হয়েছিল যে কাজের জন্য, সেই কাজ তো হচ্ছে, তার পাশাপাশি 4খানা গোল অবধি করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে টিমের মোস্ট প্রবাবলি সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার। ম্যাকলারেনের পরেই 4টে করে গোল আলবার্তো রড্রিগেজের রয়েছে আর জেসন কামিংসের রয়েছে। তো বুঝতে পারছে যে একজন ডিফেন্ডার হিসেবে ডিফেন্সে ওয়ার্কলোড নেওয়ার পাশাপাশি একগাদা ক্লিয়ারেন্স, একগাদা অ্যান্টিসিপেশন, এত ভালো ভালো ট্যাকেল করার পর এই প্লেয়ারটা 4খানা গোল করতে পেরেছে 15টা ম্যাচের মধ্যে। এবং দুটো ম্যাচে তো বলবো যে ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে ওর গোল। একটা ম্যাচে জোড়া গোল, আর একটা ম্যাচে কেরালা ব্লাস্টার্সের এগেনস্ট একদম শেষ মুহূর্তে ওই গোলাজোটা মনে থাকবে অনেক দিন। তো এই প্লেয়ারকে আমি অন্তত দেখেছি টপ 5-এর মধ্যে। নেক্সট যে নামটা সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। সব থেকে কম সময় পেয়েছে মোহনবাগানের টোটাল টিমটার মধ্যে, যে প্লেয়াররা রেগুলার তাদের মধ্যে সব থেকে কম দেখছিলাম সময় পেয়েছে, ওই 530-35 মিনিট সময় পেয়েছে। 8টা না 9টা ম্যাচ খেলেছে সর্বসাকুল্যে, তাও বোধহয় সব কটা ম্যাচে সমস্ত মিনিটস তো খেলেইনি, কিন্তু তার মধ্যেও 5খানা অ্যাসিস্ট আর একটা গোল। এবং প্রায় যতগুলো ম্যাচ খেলেছে সেখানে প্রায় বলা চলে যে 70-80% ম্যাচে ও ম্যান অফ দ্য ম্যাচ। তো বুঝতে পারা যায় যে ওর কন্ট্রিবিউশন, ওর মাঠের মধ্যে থাকা, ওর অপোনেন্টকে স্ক্রিন করার ক্ষমতা, ওর ডিস্ট্রিবিউশন কোয়ালিটি, এটা কোন লেভেলে সেটা আলাদা করে বলে দিতে হবে না। তো গ্রেগ স্টুয়ার্ট যখন এসেছিল মোহনবাগানে এই সিজনে, বা যখন আসছিল মোহনবাগানে, তাকে নিয়ে যখন কথা বলছিলাম পুরোপুরি নেগেটিভ কমেন্টসে ভর্তি ছিল যে এই টিমটাতে পেত্রাতোস রয়েছে, কামিংস রয়েছে, ম্যাকলারেন এসে গেছে, তাহলে ওয়াই গ্রেগ স্টুয়ার্ট? গ্রেগ স্টুয়ার্টকে কোনো দরকার নেই। জনি কাউকো চলে যাচ্ছে, জনি কাউকোর ওই জায়গাটাতে জনি কাউকোর মতো একটা প্লেয়ার লাগবে, যে মাঝমাঠে হোল্ড করবে, যে একটু ডিফেন্সে নেমে হেল্প করবে, যে সামনের দিকে বল ভালো পাস করবে, অপোনেন্টকে স্ক্রিন করবে। সেখানে গ্রেগ স্টুয়ার্ট তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ডারি স্ট্রাইকার, তাকে কি দরকার? কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যখন মোহনবাগানে নামলো জার্সি গায়ে, তখন দেখা গেলো যে না, গ্রেগ স্টুয়ার্টকে অ্যাকচুয়ালি যে কাজের জন্য মোহনবাগান এনেছে, মোহনবাগানের যেটা দরকার ছিল, মলিনার যে জায়গাতে একটা প্লেয়ারকে দরকার ছিল, গ্রেগ স্টুয়ার্ট ঠিক সেই কাজটা বা তার থেকে বেশি কাজ করে ফেলছে। সো হোয়াট নিডস মোর? এর থেকে তো বেশি কিছু আর দরকার নেই। সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট করছে, যদি ও ফিট থাকতো, যদি ও ফুল 100% ফিট থাকতো, যেটা কামিংস বা ম্যাকলারেন রয়েছে, আমার মনে হয় যে অন্ততপক্ষে এই 15টা ম্যাচের মধ্যেও যদি 12-13টা ম্যাচও খেলতে পারতো, সমস্ত মিনিটস ধরে নাও যে 530-35 মিনিট খেলেছে, ওটা যদি 1000 মিনিটও খেলতে পারতো, তাহলে এতদিনে বোধহয় 10 থেকে 11টার মতো ওর গোল কন্ট্রিবিউশন থাকতো, এবং একটা ভালো আরও ভালো স্ট্যাটসের জায়গাতেও নিজেকে রাখতে পারতো। বাট ব্যাড লাক যে পরপর চোট পেয়েছে, পরপর ফিটনেসের প্রবলেমে ভুগেছে, এখনও অবধি ভুগছে। কালকেও জাস্ট 18-20 মিনিটের জন্য নামানো হয়েছিল, কিন্তু সেখানেও যে টুকটাক ঝলক দেখা গেল, সেখানেও যে ওর ওয়ান টাচ ফুটবল দেখা গেল, দ্যাটস হাই ক্লাস। অ্যান্ড নাম্বার 1 যে নামটা আমি অন্তত রাখবো, অনেকের সাথেই হয়তো এখানে ম্যাচ করবে, সেটা হচ্ছে ভিসাল কাইত। যে লেভেলে পারফরমেন্স দিচ্ছে, 8টা ক্লিন সিট, তার সাথে সবথেকে বেশি সেভ, সবথেকে বেশি সেভস পার ম্যাচ, এবং সবথেকে কম গোল কনসিড করা টোটাল এই সিজনে আইএসএলে এখনও অবধি, টিল নাও। 24 ম্যাচের শেষে কী হবে, স্ট্যাটসকে আরও বেটার জায়গাতে নিয়ে যেতে যাবে ভিসাল কাইত, এটা ঠিক কথা। বাকিরাও মোটামুটি পেছনে রয়েছে, গুরপ্রীত রয়েছে, গুরমিত রয়েছে, প্রভুসুকান রয়েছে, কিন্তু ভিসাল যে জায়গাতে নিজেকে নিয়ে গেছে, সেখানে যদি আগেই বললাম সামনের 4টে ম্যাচ যদি এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু ওর গোল্ডেন গ্লাভসটা সিকিওর হয়ে যাবে ফর দ্য সেকেন্ড টাইম। তো ভিসাল কাইতকে আমি অন্তত ফার্স্ট পজিশনে রেখেছি, কারণ মোহনবাগানের এই যে একটা ট্রিমেন্ডাস রান চলছে 15টা ম্যাচে, সেখানে ভিসাল কাইতের কন্ট্রিবিউশন কিন্তু হাই। বাট হ্যাঁ, এটা দিয়ে আমি শেষ করব যে এখনও 9টা ম্যাচ বাকি রয়েছে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক ভালো কিছু হতে পারে, রেকর্ড হয়ে যেতে পারে পয়েন্টসের নিরিখে। যেভাবে মলিনা মোটামুটি তিনি স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে যাচ্ছেন, তিনি একদম নো ননসেন্স কাজকর্ম করে যাচ্ছেন, সেখান থেকে একটা রেকর্ড হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে এখান থেকে স্লিপ হয়ে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। তো এখানে প্লেয়াররা ডেফিনেটলি যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপটাকে টার্গেট করা, এবং অবশ্যই প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ধীরে সুস্থে এগিয়ে যাওয়া। এবং অবশ্যই কোচ হিসাবে হোসে মলিনা, তিনি অন্ততপক্ষে কোনো রং ডিসিশন বা কোনো ওয়াইল্ড ডিসিশন কোনো টিমের এগেনস্টে নিতে চাইবেন না, যাতে সেই ডিসিশনটা তাকে খুব খারাপভাবে পে না করে দিয়ে চলে যায়। তো মোহনবাগানের এই রানটা চলুক,
মোহনবাগান আবারও লিগ সিল্ড ধরে রাখুক, আবারও আমরা 2023-24 সিজনের মতো 2024-25 সিজনেও যেন বাংলার জয় জয়কার দেখি। আই লিগে দেখার সম্ভাবনা নেই, যেন আইএসএল, সুপার কাপ এই দুটো জায়গাতে দেখি, সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং যেন ভালো কিছু নিয়ে আসতে পারে বাংলার ফুটবলের জন্য। এইটুকু গুড উইসেস থাকলো। এই ভিডিওটা এই অবধি। এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।